আজকে আমরা এমন একটা জায়গা আছি যে জায়গার পরিচয়ের জন্য তার নামের প্রয়োজন নেই, এর সৌন্দর্যই তার নাম বলে দেয়। ওয়েলকাম টু দ্য গিনেস সিটি অফ বাংলাদেশ। রাজশাহীর কথা মাথায় আসলে আপনার মাথায় কোন জিনিসটা আসে? হ্যাঁ, আমরা এখন দাঁড়িয়ে আছি রাজশাহীর প্রবেশ পথ আম চত্বরে, যে জায়গা আপনাকে বলে দেয় আপনি আমের শহরে প্রবেশ করতেছেন। রাজশাহীর পরিচ্ছন্নতা এবং রাজশাহীর আম ছাড়া আজকে আমরা কথা বলবো রাজশাহীর ঐতিহ্যবাহী কিছু বিষয় নিয়ে। আমের পরে রাজশাহীর কথা মাথায় আসলে আপনার মাথায় সর্বপ্রথম কোন জিনিসটা আসে? রেশম বস্ত্র। আপনারা জানেন রাজশাহীকে সিল্ক সিটিও বলা হয়। আমরা আছি রাজশাহীর অন্যতম প্রধান একটা সিল্ক ফ্যাক্টরির সামনে। আমি আজকে আপনাদের দেখাবো রাজশাহীর ঐতিহ্যবাহী সিল্ক শাড়ি কিভাবে তৈরি করা হয়। সিল্ক শাড়ির গল্প শুরু হয় রেশম পোকা থেকে, যে পোকার প্রধান খাদ্য তুঁত গাছের পাতা। এখানে রেশমের গুটি থেকে সুতা তৈরির প্রক্রিয়াকরণ চলছে, আর এই সুতা থেকেই তৈরি হয় রাজশাহীর ঐতিহ্যবাহী রং বেরঙের সিল্ক শাড়ি। 1961 সালে রাজশাহীতে প্রথম সিল্ক ফ্যাক্টরি প্রতিষ্ঠার মাধ্যমে রাজশাহীতে সিল্কের প্রসার ঘটে। পরবর্তীতে যেটি ভেঙে ছোট ছোট তাঁত শিল্পে পরিণত হয়েছে। রাজশাহীর বিভিন্ন এলাকায় যেমন সাগরপাড়া, উপশহর এবং লক্ষ্মীপুরে এই তাঁত শিল্পগুলো অবস্থিত। একাধিক রিপোর্ট অনুযায়ী জানা যায় 60-এর দশকে রাজশাহী সিল্ক ফ্যাক্টরি থেকে তৈরি হওয়া শাড়িগুলো পাঠানো হতো লন্ডন, প্যারিস আর টোকিও পর্যন্ত বিশ্বমানের ফ্যাশন হাউজে। আর এই সিল্ক শাড়ি ব্রিটিশ রাজ পরিবারও ব্যবহৃত হতো। একটা শাড়ি তৈরি হতে সময় লাগতো গড়ে 15 থেকে 18 দিন, যার প্রতিটি সুতা হাতে রং করা হতো। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর বরেন্দ্র জাদুঘরের সামনে, যেটি 1910 সালে সে সময়কার পণ্ডিত এবং জমিদারদের উদ্যোগে তৈরি হয়েছিল। বাংলার উত্তর পশ্চিমাঞ্চলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ করার উদ্দেশ্যে নাটোরের দীঘাপতিয়া রাজপরিবারের জমিদার শরৎ কুমার রায়, আইনজীবী অক্ষয় কুমার মৈত্র এবং শিক্ষক রামপ্রসাদ মিলে এই জাদুঘরটি প্রতিষ্ঠা করেন। এরপর 1964 সালে জাদুঘরটি বন্ধ হবার উপক্রম হলে ওই বছরের 10 অক্টোবর তারিখে এর স্থাবর অস্থাবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধিগ্রহণ করে।
বর্তমানে এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের আন্ডারে রয়েছে। জাদুঘরটিকে 7টি প্রদর্শন কোষ্ঠে ভাগ করা হয়, যার মধ্যে রয়েছে প্রাচীন মূর্তি, শিলালিপি, তাম্রলিপি, অস্ত্র, পোশাক, শিল্পকর্ম ইত্যাদি। এটি হচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন ও নিখুঁত পাথরকাটা মহাবুদ্ধ মূর্তি, যেটি খ্রিস্টীয় 9ম শতকে পাল রাজবংশের সময় তৈরি। এখন আমরা যে জায়গাটার সামনে দাঁড়িয়ে আছি, এটি আমরা রাজশাহীতে সচরাচর দেখে থাকলেও আমরা এর নাম জানি না, এর কাজ জানি না। এটি হচ্ছে ঢোপকল, যেটি হচ্ছে মহারানীর ঢোপকল, মহারানী হেমন্ত কুমারীর ঢোপকল নামে পরিচিত। যে ঢোপকলগুলা 1937 সালে পুঠিয়ার মহারানী হেমন্ত কুমারীর দানের মাধ্যমে তৈরি হয়েছিল। ঢোপকল হলো এমন একটি প্রতিষ্ঠান যেটির মাধ্যমে রাজশাহীতে সর্বপ্রথম সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছিল। সবচেয়ে মজার বিষয় হচ্ছে 1947 সালে রাজশাহীতে ঢোপকলের সংখ্যা ছিল 100টিরও বেশি। সেখানে 2025 সালে এসে ঢোপকলের সংখ্যা 1 ডজন খানেক হবে। 1937 সালে ঢোপকল প্রতিষ্ঠার পরে রাজশাহী নগরীতে লোকজন বাড়তে শুরু করে। তখন এই ঢোপকল তাদের সবার চাহিদা পূরণ করতে পারতেছিল না। একটা সময় 1961 সালে নলকূপ স্থাপন করা হয়। এই নলকূপ স্থাপনের পরেই আস্তে আস্তে ঢোপকল বিলুপ্তির পথে চলে যায়। আপনারা এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন সেটি রাজশাহীর সর্বপ্রাচীন ইমারত। ধারণা করা হয় যে 1800 শতকের ডাচরা এই ভবন তৈরি করেছিল। পরবর্তীতে ইংরেজদের আগমনের পর তাদের সাথে একটি চুক্তির মাধ্যমে ইংরেজদের কাছে এই ভবনটি হস্তান্তর করা হয়। মজার বিষয় হচ্ছে 1953 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহৃত হতো। এই ভবনটি বর্তমানে প্রত্নতত্ত্ব বিভাগের আন্ডারে রয়েছে। এর আন্ডারেই এই ভবনে কিছু কাজ করা হচ্ছে, যে কাজটি শেষ হওয়ার পরে এটিকে জাদুঘর হিসেবে ব্যবহার করা হবে। আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী সাহেব বাজারে, যেটিকে রাজশাহীর প্রাণকেন্দ্র বললেও ভুল হবে না। কথিত আছে ইউরোপীয় সাহেবদের জন্য এই বাজার বানানো হয়, এর নামকরণ করা হয়েছিল সাহেব বাজার। সাহেব বাজার রাজশাহীর সবচেয়ে পুরাতন ও ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা। আগেকার সময় থেকে এখন পর্যন্ত রাজশাহীর সবচেয়ে ব্যস্ত বৃহৎ পাইকারি ও খুচরা বাজার হিসেবে পরিচিত রাজশাহী সাহেব বাজার।